সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রিয়াদ জেনার জেলনেসকে ভাগ্য থেকে শিক্ষা নেয়, ইয়েমেনে হুঁশিয়ারি। ইসরায়েলকে $400 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইরান মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করতে সক্ষম, বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইউক্রেনকে সামরিক আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া, ঘোষণা প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর। এবং জেলনেসকির প্রতি ট্রাম্পের আচরণে জার্মান প্রেসিডেন্টের অসন্তোষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রিয়াদ যেন জেলনেসকির ভাগ্য থেকে শিক্ষা নেয়, ইয়েমেনে হুঁশিয়ারি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা সৌদি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকিকে অপমান করেছে তা থেকে রিয়াদকে শিক্ষা নিতে হবে। ওয়াশিংটনের অন্ধ অনুসরণ করা উচিত নয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই সতর্কবার্তা দেন আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ ফারাহ। তিনি সৌদি নেতাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হোয়াইট হাউসে সম্প্রতি যা ঘটেছে তা থেকে শিক্ষা নিন। সেখানে কিভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেসকিকে অবজ্ঞা করা হয়েছে তা দেখুন। ওই পোস্টে ফারাহ সরাসরি সৌদি কর্তৃপক্ষের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, আপনারা কি দেখেননি যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বিশ্বস্ত মিত্র এমনকি ইহুদি পরিচয়ের জেলনেসকিকেও কিভাবে সহজেই ত্যাগ করেছে? আপনাদের কি নিশ্চয়তা আছে যে আমেরিকান ব্যাংকগুলোতে রাখা সম্পদ নিরাপদ থাকবে? তিনি প্রশ্ন রেখে আরো বলেন, আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে যুক্তরাষ্ট্র একদিন আপনাদের বিরুদ্ধে মুখ ফিরিয়ে নেবে, যেমনটি তারা ইউক্রেনের সঙ্গে করেছে? ফারাহ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে এমন অবজ্ঞাসূচক আচরণ করতে পারে তাহলে মুসলিম ও আরব বিশ্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আরো খারাপ হতে পারে। তার এই মন্তব্য এমন এক সময়ে পৌঁছেছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং নতুন সমঝোতার আলোচনা চলছে। ইসরায়েলকে $400 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $400 কোটি সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার 1 মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুবিও বলেছেন, জরুরি কর্তৃত্ব ক্ষমতা বলে এই সহায়তা প্রেরণের আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল এখন তাদের চিরশত্রু হামাসের সঙ্গে এক নাজুক যুদ্ধবিরতি চুক্তিতে আছে। 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইসরায়েলের জন্য $1200 কোটি সামরিক বিক্রয় অনুমোদন করেছে। রুবিও বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিভিন্ন হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। পেন্টাগন জানায়, ইসরায়েলের কাছে $300 কোটি মূল্যের বোমা, ধ্বংসাত্মক সরঞ্জাম ও অন্যান্য অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে কংগ্রেসকে জরুরি ভিত্তিতে অবহিত করা হয়েছে। যদিও সাধারণত এ ধরনের সহায়তার আগে উচ্চ পর্যায়ের কমিটিগুলোর পর্যালোচনা করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাতে ট্রাম্প প্রশাসনের জরুরি কর্তৃত্বে ব্যবহারের ঘটনা। বাইডেন প্রশাসনে একইভাবে কংগ্রেশনাল পর্যালোচনা এড়িয়ে ইসরায়েলে সহায়তা পাঠানো হয়েছিল। গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলেছে, তারা গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ায় রবিবার 2 মার্চ এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রস্তাব এখনো গ্রহণ করেনি হামাস। কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন রবিবার সকাল থেকে গাজায় সমস্ত পণ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ থাকবে। হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি হলে তা রমজানের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 31 মার্চ এবং ইহুদিদের অনুষ্ঠান পাসওভার শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত লড়াই বন্ধ হতো। হামাসের এক মুখপাত্র এই সিদ্ধান্তকে সস্তা ব্ল্যাকমেইল এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন যাতে তারা ইসরায়েলকে মানবিক সহায়তা সরবরাহ পুনরায় শুরু করতে বাধ্য করে। হামাস চায় চুক্তির দ্বিতীয় ধাপ মূল আলোচনার মতো এগিয়ে যাক, যাতে জিম্মি বিনিময় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। ইতিপূর্বে তারা বলেছিল, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা ছাড়া তারা প্রথম ধাপের যুদ্ধবিরতি সম্প্রসারণে রাজি হবে না। হামাসের মুখপাত্র বলেছেন, গাজায় সহায়তা প্রবেশ বন্ধের এই সিদ্ধান্ত আবারও ইসরায়েলি দখলদারিত্বের কুৎসিত রূপ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলি সরকারকে আমাদের জনগণকে অনাহারে বন্ধ রাখার জন্য চাপ দেওয়া। গতরাতে
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রে একটি প্রস্তাবে সম্মত হয়েছে যেখানে রমজান এবং ইহুদিদের পাসওভার সময়কালে প্রায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর যদি এই সময়সীমা শেষে আলোচনায় কোনো অগ্রগতি না হয়, তাহলে ইসরায়েল আবার যুদ্ধ শুরু করার অধিকার সংরক্ষণ করবে। মার্কিন দূত স্টিভ উইটকফ তার প্রস্তাব প্রকাশ করেননি। ইসরায়েলি পক্ষের মতে প্রস্তাবটি প্রথমে জীবিত ও মৃতদের মধ্যে অর্ধেক জিম্মির মুক্তির মাধ্যমে শুরু হবে। উইটকফ 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রস্তাব দিয়েছিলেন, কারণ তিনি মনে করেন যে যুদ্ধের অবসানের শর্ত নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মতপার্থক্য কমানোর জন্য আরো সময়ের প্রয়োজন। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের যদি 6 সপ্তাহের যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করে, তবে ইসরায়েল সঙ্গে সঙ্গে আলোচনায় বসবে। প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি 19 জানুয়ারি কার্যকর হয়েছিল। শনিবার তা শেষ হয়েছে। ইরান মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করতে সক্ষম, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি মন্তব্য করেছেন যে মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে অকার্যকর করতে তাদের সক্ষমতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যার নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর অভিযোগে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে, তার প্রতিক্রিয়ায় ইরান এমন দাবি করেছে। পেজেশকিয়ান জানায়, এই নিষেধাজ্ঞাগুলো মোকাবেলা করার জন্য ইরান একটি শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার 2 মার্চে তেহরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইরান জাতীয় ঐক্য এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই নিষেধাজ্ঞাগুলোকে মোকাবেলা করবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলোর উপযুক্ত ব্যবহার এবং আঞ্চলিক সংস্থাগুলির সাথে শক্তিশালী সম্পর্ক গড়ার মাধ্যমে ইরান তার অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির মোকাবেলা করবে। এর ফলে নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে অকার্যকর হয়ে যাবে। ইরান প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন যে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইউ, ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থা বা SCU এর মতো আঞ্চলিক সংস্থাগুলোর সাথে যুক্ত হয়ে বাণিজ্য সম্পর্ক দৃঢ় করা হবে। এই সমস্ত উদ্যোগ মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেজেশকিয়ান তার বক্তব্যে আরো বলেন, ইরান তার প্রশাসন, আইন প্রণেতা এবং নাগরিকদের সমর্থন নিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি আইন প্রণেতাদের আহ্বান জানিয়েছেন যাতে তার অর্থনৈতিক সমস্যা এবং শক্তির ভারসাম্যহীনতা মোকাবেলায় সরকারের সাথে একযোগে কাজ করে। পেজেশকিয়ান শেষ পর্যন্ত বলেন, যদি আমরা একত্রিত হই তাহলে আমাদের দেশের শিল্পপতি, প্রযোজক এবং প্রতিভাবান ব্যক্তিরা সমস্যার সমাধান করতে সক্ষম হবে। এই ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ইরান তার অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে এবং নিষেধাজ্ঞাগুলোকে মোকাবেলা করার শক্তি অর্জন করবে। ইউক্রেনকে সামরিক আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া, ঘোষণা প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা করেছেন যে তার দেশ ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা প্রদান করবে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার এক খোলা চিঠিতে ফিকো স্পষ্ট করে জানিয়েছেন, তার সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে। তবে তিনি এও বলেছেন, যদি অন্য কোনো দেশ ইউক্রেনকে সহায়তা করতে চায় তাহলে স্লোভাকিয়া তাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফিকো তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে শেয়ার করা চিঠিতে লেখেন, স্লোভাকিয়া ইউক্রেনকে আর্থিক বা সামরিক কোনোভাবেই সমর্থন করবে না যাতে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে। অন্যরা যদি তা করে আমরা তার প্রতি সম্মান জানাবো। ফিকো ব্যাখ্যা করেন, স্লোভাকিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত শক্তির মাধ্যমে শান্তিনীতির প্রতি সংশয় প্রকাশ করছে। তার মতে, ইউক্রেন কখনই এত শক্তিশালী হবে না যে দেশটি নিজের সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে কোনো শান্তি আলোচনা করতে পারবে। ফিকোর দৃষ্টিতে ইউক্রেনের সামরিক শক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা সম্ভব নয়। স্লোভাকিয়ার এই নেতা বলেন, আগামী 6 মার্চ অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে স্লোভাকিয়া যে প্রস্তাব দেবে তার মধ্যে অন্যতম হলো অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, তা চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের আগেই হোক বা পরেই হোক। তিনি লিখেন, ইউ সম্মেলনের শেষ পর্বের জন্য স্লোভাকিয়া অন্যান্য বিষয়ের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের বহু সদস্য রাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। এছাড়া ফিকো তার দেশের পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের সিদ্ধান্ত স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে ইউক্রেনের মাধ্যমে স্লোভাকিয়া ও পশ্চিম ইউরোপে গ্যাস পরিবহনের পথ পুনরায় চালু করতে পারবে। তিনি লিখেন, ইউক্রেনের মাধ্যমে রুশ গ্যাস সরবরাহ পুনরুদ্ধার না করা হলে ইউরোপের প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করা অসম্ভব। স্লোভাক প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, যদি ইউরোপীয় ইউনিয়নের এই সম্মেলন ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষের মতকে একমাত্র গ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি হিসেবে ধরে নেয় এবং ভিন্ন মতের প্রতি কোনো গুরুত্ব না দেয়, তাহলে ইউক্রেন বিষয়ে ইউরোপীয় কাউন্সিল কোনো সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হতে পারবে না। ফিকোর এই বক্তব্য এমন এক সময় এলো যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এই আলোচনার সময় ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কির মনোভাবে সমালোচনা করেন আর জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার দেশের
দেশের জন্য সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন। পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন জেলেনস্কি এখনো শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয় তিনি কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন। এর জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি এমন কিছু করেননি যার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। জেলেনস্কির প্রতি ট্রাম্পের আচরণে জার্মান প্রেসিডেন্টের অসন্তোষ। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার শুক্রবার 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্ক-বিতর্কের ঘটনায় কঠোর সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে এমন ধরনের ঘটনা আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি বড় বিপদের সৃষ্টি করে, বিশেষ করে যখন একে সামনে সবাই দেখতে পারে। স্টাইনমায়ার তার বিমান থেকে জার্মান নিউজ এজেন্সি বা ডিপিএ-কে জানিয়ে বলেন তিনি যে পরিস্থিতিতে অবাক হয়েছেন তা ছিল অপ্রত্যাশিত। আমি কখনো ভাবিনি যে একদিন আমাদের ইউক্রেনকে যুক্তরাষ্ট্র থেকে রক্ষা করতে হবে, বলেন তিনি। স্টাইনমায়ার আরও বলেন তার কাছে ঘটনাটি অত্যন্ত চমকপ্রদ ছিল এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি কালো ছাপ বলে বয়ে হয়। তিনি ট্রাম্পের আচরণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন, বলেন কূটনীতি ব্যর্থ হয়ে যায় যখন আলোচনায় মধ্যস্থরা বিশ্বের সামনে অপমানিত হয়। তার মতে এমন পরিস্থিতি সৃষ্টি করলে আন্তর্জাতিক সম্পর্কের উপর ক্ষতিকর প্রভাব পড়ে, যা ইউক্রেনের জন্য খুবই বিপজ্জনক। স্টাইনমায়ার আরও বলেন ইউরোপীয়রা আজও স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়ের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ইউক্রেনকে কখনোই আত্মসমর্পণ করতে বাধ্য করতে দেওয়া উচিত নয়। এই কারণে তিনি মনে করেন ইউক্রেনের জন্য একটি শক্তিশালী সরকার থাকা জরুরি। এটি স্পষ্ট যে এই ঘটনায় স্টাইনমায়ার ইউক্রেনের প্রতি শক্তিশালী সমর্থন জানাতে চান এবং তিনি আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের আচরণকে একটি নেতিবাচক পরিস্থিতি হিসেবে দেখছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।